আচ্ছা, দেখো আমরা আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ঠিক আছে, নাম্বার সিস্টেম বাংলায় কি সংখ্যা তত্ত্ব নাকি? হুম। আচ্ছা, যাই হোক তোমাদের একটা কথা বলি। ওই কি বলে আমরা একটা তোমাদের একটা কথা বলি। দেখো তোমরা এখানে যারা পড়ছো আপার প্রাইমারি টেট যারা দিচ্ছ এবং ম্যাথামেটিক্স ক্লাস করছো, মানে তোমাদের সব সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাই না? যারা ম্যাথামেটিক্স ক্লাস করছো, তাই তোমাদের বাংলা ভার্সানও থাকবে, ইংলিশ ভার্সানও থাকবে কোশ্চেনে। তা ইংলিশ বাংলা মিলিয়ে মিশিয়ে আমরা চলবো। এমন নয় যে বাংলাতেই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আবার ইংলিশেই করতে হবে এরকমও কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা মোটামুটি সবগুলোই পড়ে এসেছো, বিশেষ করে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হয়তো ফিজিক্স কেমিস্ট্রি যাদের আছে তাদের পাশে ম্যাথ ছিল, সুতরাং ম্যাথ সম্পর্কে তোমরা পরিচিত। হ্যাঁ, আর অনেকেই ডেমো ক্লাস চাইছে, তো আমি এই ক্লাসটা, আজকের এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দেবো ডেমো ক্লাস হিসেবে। হুম। আর বাকি সব ক্লাসের লিঙ্কগুলো, বাংলা, চাইল্ড পেডাগোগি, সবগুলো এতে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ছেলেমেয়েরা অনেকেই চাইছে যে স্যার ডেমো ক্লাস দিন, তাহলে এটা দেখে নেবে সবাই। তো দেখো নাম্বার সিস্টেম, নাইন টেনের একটা নাইন টেনের ম্যাথ বইটাও লাগবে আমার। আমারই একটু গাফিলতির জন্য নেওয়া হচ্ছে না। লিখো, আমার ক্লাস হয়ে যাক তারপর তুমি লিখো। আচ্ছা, এবার দেখো নাম্বার সিস্টেম পড়তে গেলে আমাদেরকে নাম্বার বা সংখ্যা কত ধরনের আছে সেইগুলো প্রথমে জানতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস, আমি বাংলায় লিখবো, আমার বাংলা লেখা দেখে তোমরা কিন্তু হেসো না, হাসবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি বলে দিই, আমি ক্লাস 5-এ উঠে বাংলা শিখেছি। হ্যাঁ, কারণ আমার আব্বা ইতে থাকতেন, দিল্লিতে থাকতেন, আমরা দিল্লিতে থাকতাম। দিয়ে ওখান থেকে আমরা যখন আসি তখন আমি ওখান থেকে ডাইরেক্ট এখানে এসে 5-এ ভর্তি হয়েছি। 5-এ ভর্তি হয়ে বাংলা শিখেছি। হ্যাঁ, তো যাই হোক, এটা খারাপ দিক ভালো দিক যেটাই হয়েছে হয়ে গেছে, কিছু তো করার নেই। আমার বাংলা লেখাতে একটু হিন্দি হিন্দি ভাব থেকে গেছে। এখন তোমাদের ছেলে মেয়েদের মতন অত সুন্দর বাংলা লেখা নয় আমার। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে আমরা কত ধরনের সংখ্যা আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সংখ্যা প্রথমেই হচ্ছে ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যা। প্রথম কথা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তো এগুলো বাংলা টার্মগুলো ইউজ করতে হবে। স্বাভাবিক সংখ্যা প্রথমে হচ্ছে যে সংখ্যাগুলোর উৎপত্তি কিভাবে হয় সেটা আমাদেরকে জানতে হবে। যে স্বাভাবিক সংখ্যা কিভাবে হলো, একটা একটা করে প্রথমেই স্বাভাবিক সংখ্যা হয়েছে। স্বাভাবিক সংখ্যা কেন? স্বাভাবিক সংখ্যা এসছে কাউন্ট করা থেকে। হ্যাঁ, 1 2 3 4 5 6 এইভাবে আমরা কাউন্ট করেছি। তো এই যে 1 2 3 4 5 6 আমরা এই যে সংখ্যা কাউন্ট করছি, কাউন্ট করা থেকে আমাদের এসছে স্বাভাবিক সংখ্যা। কিভাবে? তো আগে মানুষজনের কাছে কোনো জিনিস থাকলে না, মানুষজন কাউন্ট করতে পারতো না, যে আমার কাছে কটা জিনিস আছে, আমার কাছে 10টা আছে না 5টা আছে না 15টা আছে না 50টা আছে। হ্যাঁ, যেমন স্টোন গোট এক্সাম্পল তোমাদের বাইজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে আমি দিয়েছিলাম। সেই গল্পটা কি হয়, যে কোনো একটা কোনো কোনো একজন কৃষকের কাছে হয়তো 50টা বা 100টা ছাগল আছে। তো ওরা কি করে, প্রতিদিন সেই ছাগলগুলোকে নিয়ে যায় চড়াই করতে, আর প্রতিদিন ফিরিয়ে নিয়ে আসে। এবার ওরা গুনতে জানে না, ওদের হাতে কাউন্ট নেই, ওরা সংখ্যা গুনতে জানে না যে আমার কটা ছাগল আছে এটা গুনতে জানে। তো ওরা কি করতো, ওরা করতো কি, সকালবেলায় যখন ছাগলগুলোকে ছেড়ে দিত, একটা করে পাথর একটা করে ব্যাগে রাখতো। একটা ছাগল বেরিয়ে গেল, একটা পাথর ব্যাগে রাখলো। এইভাবে একটা আরেকটা ছাগল বেরিয়ে গেল, একটা পাথর ব্যাগে রাখলো। এইভাবে ধরো 100টা ছাগল ছিল, তাহলে 100টা ছাগল বাইরে বেরিয়ে গেল, 100টা ছাগলের জন্য 100টা পাথর ব্যাগে রেখে দিল। তাহলে জানলো যে এই ব্যাগে যতগুলো পাথর আছে আমার কাছে ততগুলোই ছাগল আছে। এবার যখন ফিরে আসলো তখন ওরা কি করলো, একটা করে ছাগল ভেতরে ঢুকলো আর একটা করে পাথর বাইরে ফেলে দিল। একটা করে ছাগল ভেতরে ঢুকলো, একটা করে ছাগল বাইরে ফেলে দিল। এইভাবে যখন সব ছাগলগুলো ভেতরে ঢুকে গেল, তখন ওরা চেক করছে ব্যাগে
কতগুলো পাথর থাকছে। যদি ব্যাগে কোনো পাথর না থাকে তাহলে ওরা বুঝবে যে আমার সব ছাগল চলে এসছে। যদি কোনো কারণে ব্যাগে দুটো পাথর থেকে যায় তাহলে ওরা বুঝবে যে আমার দুটো ছাগল হারিয়ে গেছে, শিয়ালে খেয়ে নিয়েছে, বাঘে খেয়ে নিয়েছে বা হারিয়ে গেছে, খুঁজতে বেরোতে হবে, আবার খুঁজতে বেরোবে। তো এই কাউন্টিং ওদের কাছে ছিল না। তো প্রতিদিন এই পাথর রাখা এটা হয়তো একটু হেক্টিক ব্যাপার হয়ে যাবে। এইখান থেকেই কাউন্টিং এর উৎপত্তি হয়। এখান থেকে উৎপত্তি হয় সংখ্যা, মানে আমার কাছে কটা আছে সেখান থেকে কাউন্টিং, এবং সেই কাউন্টিং থেকেই যখন আমি কাউন্ট করছি 1 2 3 4 5 6 এতগুলো সংখ্যাকে যখন আমি কাউন্ট করছি তাদের একটা নামকরণ করা হয়। সেই নামকরণটা কি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, মূলত ন্যাচারাল নাম্বারস কাউন্টিং থেকেই ন্যাচারাল নাম্বারস এর উৎপত্তি হয়। ঠিক আছে, তো স্বাভাবিক সংখ্যার মধ্যে কারা থাকবে? 1 2 3 এইগুলো। তো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা ডিনোট করি, ইন জেনারেলি এইভাবে ডিনোট করা হয় এন, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, সেট অফ অল ন্যাচারাল নাম্বার বাংলায় বলা হয়, এই ইংলিশে বলা হয়, আর বাংলা বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। এবং সেই স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে কারা থাকে? এই যে আমরা কাউন্ট করলাম, স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে থাকবে এরা 1 2 3 4 এরা। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এই এনটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তুমি এখানে লিখছো, আমি পড়াচ্ছি, যে লিখলে অসুবিধা হচ্ছে না তোমাদের? হ্যাঁ, তোমাদের হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এর মধ্যে এইগুলো থাকছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো সেট অফ অল ন্যাচারাল নাম্বার। তো আমরা এই গল্পটা শুনলাম। এইবার তারপরে কি হলো, যখন এরপরে জিরোর আবিষ্কার হলো। জিরো আমরা কে আবিষ্কার করেছে বলতে পারবে? আর্যভট্ট। এটা তোমাদের একটা কোশ্চেন, চাইল্ড পেডাগোগি আছে তোমাদের, ম্যাথামেটিক্সের চাইল্ড পেডাগোগি আছে, সেই চাইল্ড পেডাগোগির এটা একটা কোশ্চেন। ম্যাথামেটিক্সের যে চাইল্ড পেডাগোগি আছে, তোমাদের সায়েন্সের যে চাইল্ড পেডাগোগি আছে, সেখান থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে জিরো, বেশিক্ষণ না, 10 মিনিট। ঠিক আছে, রেকর্ডিং অন করেছি তো। তো চাইল্ড পেডাগোগিতে যে কোশ্চেন গুলো আসে তার মধ্যে এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। হ্যাঁ, তো এটা একটা কোশ্চেন যে জিরো কে আবিষ্কার করেছে? আর্যভট্ট। এবং আমাদের দেশেরই তো ছিলেন উনি, মানে জিরো ইন্ডিয়ায় আবিষ্কার করেছে। তো জিরো আবিষ্কার করার পরে এই যে ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তখন তাদেরকে বলা হয় হোল নাম্বার, ডাব্লু দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, 1 2 3 4 ডট ডট ডট, সেট অফ অল, সেট অফ অল হোল নাম্বার। বাংলায় একে বলা হয় মনে হয় অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অখণ্ড সংখ্যা এটা। এইবার একটা জিনিস দেখো, এর পরবর্তী সংখ্যাগুলো আবিষ্কার হওয়ার পেছনে আমরা দেখো, এই যে সেট অফ অল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ভালো করে খেয়াল করো, দুটো স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা যোগ করি, দুটো আর তিনটে যোগ করছি 5, এইভাবে তো যোগ করে। একজনের কাছে দুটো ছাগল আছে, আরেকজনের কাছে তিনটে ছাগল আছে, সে তিনটে কিনে নিয়ে চলে আসলো ওর কাছ থেকে, তাহলে আমার কটা হলো? 2 এর সঙ্গে 3 যোগ হয়ে গেল, তাহলে 2 আর 3 5, এইভাবে যোগ করছে। ঠিক আছে, আবার গুণ করছে। তো দুটো স্বাভাবিক সংখ্যা যদি আমরা যোগ করি বা গুণ করি তাহলে কি হচ্ছে? স্বাভাবিক সংখ্যাই হচ্ছে না? আবার দুটো এখানে হোল নাম্বারসও যদি আমরা গুণ করি বা যোগ করি, হোল নাম্বারসই আসছে। কিন্তু এখানে ভালো করে খেয়াল করো, বিয়োগটা যখন আমি করতে যাচ্ছি,
দুটো স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি আমি বিয়োগ করতে যাই, তুমি হয়তো বলতে পারো স্যার স্বাভাবিক সংখ্যায় আসবে, 5 থেকে যখন 3 বিয়োগ করছি 2, স্বাভাবিক সংখ্যা আসছে, ন্যাচারাল নাম্বারস আসছে, কিন্তু 2 থেকে যদি 5 বিয়োগ করি তখন -3। তো এইভাবে নেগেটিভ নাম্বারসের ধারণাটা আসে। ঠিক আছে, নেগেটিভ নাম্বারসের ধারণা আসে। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যাগুলো পজিটিভ আমি যখন যোগ করছি পেয়ে যাচ্ছি, কিন্তু যখন আমি বিয়োগ করছি তখন কি আসছে, বিয়োগ করলে কিন্তু আর স্বাভাবিক সংখ্যা থাকছে না। যখন 2 থেকে 5 বাদ দিচ্ছি তখন কি হচ্ছে, -3 থেকে যাচ্ছে। তাহলে এই যে মাইনাস, এইগুলো কি, তখন ওরা কি করলো, যারা ম্যাথমেটিশিয়ানরা ভাবলো যে এই যে স্বাভাবিক সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার আগে একটা করে মাইনাস চিহ্ন যদি অ্যাড করে দিই তাহলে সেগুলো হচ্ছে নেগেটিভ। এবং তখন তাদেরকে এই নেগেটিভ আর পজিটিভ, এগুলো কি করছো, পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে কি হচ্ছে, ইন্টিজার্স। তার মধ্যে কারা থাকছে, 0 থাকছে, পজিটিভ +-1 +-2 +-3 ডট ডট ডট। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, পূর্ণ সংখ্যার সেট। দাঁড়াও, আচ্ছা আর সত্যি কথা বলতে বাংলা আমি পড়াইও না, তো বাংলা লিখিও না, আমার সবসময় ইংলিশ, ওই জন্য এত বাজে লেখা হচ্ছে বাংলা। যদি লেখাটা প্র্যাকটিস থাকতো তাও হয়তো ভালো হতো, কিন্তু ধরো গ্রাজুয়েশনে তো বাংলার কোনো নেই। আজ 15-16 বছর থেকে আমি ম্যাথই পড়িয়ে যাচ্ছি, তো ওই মাঝে মধ্যে হয়তো 15 বছরে হয়তো 15 দিন লিখেছি কিনা সন্দেহ আছে, তো যাই হোক খারাপ ভাবে নিও না বিষয়টা তোমরা, হ্যাঁ। আচ্ছা, পূর্ণ সংখ্যা আরেকটা জিনিস দেখো, এই যে স্বাভাবিক সংখ্যা আমরা করছি, স্বাভাবিক সংখ্যার সেট, এখানে একটা ছোট্ট জিনিস বলার আছে। এই স্বাভাবিক সংখ্যার সেটে, ন্যাচারাল নাম্বারসের সেটে একটা জিনিস খেয়াল করে দেখো, এর তুমি একটা রুমে হয়তো একটা ক্লাসরুমে স্টুডেন্ট, ধরো স্কুলে, একটা স্কুলে ক্লাস 5 থেকে ক্লাস 12 অব্দি ক্লাস থাকে, হাই স্কুল। ক্লাস 5-এ কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে তুমি কাউন্ট করতে পারছো, গুনতে পারছো। ক্লাস 6-এ কিছু আছে, অ্যাড করে দিলে গুনতে পারছো। তাহলে ক্লাস 5-এ হয়তো 50টা আছে, ক্লাস 5 আর 6 মিলে হয়তো 120টা আছে। এবার যখন ওটা গোটা স্কুলের তুমি স্টুডেন্ট কাউন্ট করছো তখন দেখতে পাচ্ছ কি 1000 প্লাস 1000, হয়তো 1200 স্টুডেন্ট আছে। ঠিক আছে, এরকম ধরো তুমি গোটা জেলার স্কুলগুলো কাউন্ট করলে, কাউন্টের স্টুডেন্ট গুলো কাউন্ট করলে কত হবে, দেখা যাচ্ছে 1 লক্ষ স্টুডেন্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা কাউন্ট করতেই থাকি করতেই থাকি করতেই থাকি, এই যে ন্যাচারাল নাম্বার, এটা কি শেষ হবে কোথাও, সংখ্যা কোথাও শেষ হবে না। ঠিক আছে, তো এই যে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেটা কোথাও শেষ হবে না, এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তার জন্য এইটাকে, এই সেটটাকে বলা হয় অসীম, ইনফাইনাইট সেট, এর কোনো শেষ নেই। ইনফাইনাইট সেট, স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, ওই জন্য এটাকে বলা হয় অসীম সেট। অসীম, তাই তো। আর যেগুলো ফাইনাইট তাদেরকে বলা হয় সসীম। ঠিক আছে, এইটা, এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট হলো, বোঝা গেল জেড। তাহলে এটা হচ্ছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অসীম। এর ভালো করে খেয়াল করো, এই যে স্বাভাবিক সংখ্যা, এর কোনো শেষ নেই, আমি যেতেই থাকবে। এইবার ভালো করে খেয়াল করো, এটা হোল নাম্বারস এরও কোনো শেষ নেই। ইন্টিজার্স, ইন্টিজার্স কিন্তু দুই দিকেই বাড়তে থাকবে, এদিকে পজিটিভ দিকেও কিন্তু বাড়তে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ দিকেও কিন্তু। আমি যদি বাড়তে বলি বা কমতে বলি, হয় তুমি যদি বলো কমতে থাকবে কমতে থাকবে, বাড়তে যদি বলো বাড়তে থাকবে, মানে বাড়বেও কমবে, এদিকে বাম দিকেও কমে যাবে, ডান দিকেও বেড়েই যাবে, কোনো দিকেই কিন্তু শেষ নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এইভাবে পূর্ণ সংখ্যা আসলো। তাহলে যোগ বিয়োগ গুণ, এই তিনটে জিনিস কিন্তু আমাদের ডিফাইন হয়ে গেল। অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, তিনটে জিনিস ডিফাইন হয়ে গেল। তিনটে জিনিস ডিফাইন হওয়ার পরে ম্যাথামেটিশিয়ানদের সামনে নতুন চ্যালেঞ্জ আসলো। চ্যালেঞ্জটা কি, ভাগ। একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে আমি যখন ভাগ করছি, এই যে ধরো 2-কে 3 দিয়ে ভাগ করছি, এই চিন্তা ভাবনাটা আসলো কি করে, দেখা যাচ্ছে 3জন স্টুডেন্ট বসে আছে, 6খানা আম দেওয়া হলো, তাহলে ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তাই তো। কটা করে পাবে, দুটো দুটো করে পাবে। এই যে ডিস্ট্রিবিউশন, ভাগ করার যে প্রসেসটা, এই প্রসেসটা আসলো মাথায়, সেখান থেকে উদ্ভব হলো ভাগ, ডিভিশন। ঠিক আছে, তাহলে ডিভিশন করতে হবে, তাহলে এই সংখ্যা ডিভিশন এবার যখন আমি করব, আমার হাতে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়েই আমি ডিভিশন তৈরি করব। আমি তো নতুন কিছু আবিষ্কার করিনি, আমি যেগুলো জানি সেগুলো নিয়েই আমি করবো। তো সেই সংখ্যাগুলো আমি যখন ভাগ করছি, আমি যখন 2/3 নিয়ে আসছি,
একটা নতুন ধরনের সংখ্যার উৎপত্তি হচ্ছে হচ্ছে ঠিক আছে। একই রকম ভাবে আমি যদি 0/4 এরকম একটা সংখ্যা নিয়ে আসি, নতুন ধরনের সংখ্যার উৎপত্তি হচ্ছে হচ্ছে নাকি? আমি যদি হয়তো নিয়ে আসি 7/5, নতুন একটা সংখ্যার উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, তুমি মাইনাসও দিতে পারো, -3/6, 3/5 দাও, 6 পরে দিচ্ছি। এটা এই ধরনের একটা সংখ্যার উৎপত্তি হচ্ছে হচ্ছে না? তো এই ধরনের যে সংখ্যাগুলোর উৎপত্তি হচ্ছে, তখন দেখলো যে একটা নতুন সংখ্যার উদ্ভব হচ্ছে। তো এরও একটা নামকরণ করতে হবে। মানে এগুলো ধরো, এটা একটা গোটা ক্লাসরুমের মধ্যে, এটাই গোটা স্কুলের মধ্যে এটা একটা ক্লাসরুম, এটা একটা ক্লাসরুম, এটা একটা ক্লাসরুম। এইভাবে এই ধরনের একটা সংখ্যা যখন উৎপত্তি হলো, তখন ম্যাথামেটিশিয়ানরা ওর নাম দিল। ওর নাম কি দিল? রেশনাল নাম্বারস, কিউ, রেশনাল নাম্বারস। সেটাকে কিভাবে লেখা যায়? p/q আকারে লেখা যায়। ঠিক আছে, যেখানে কি পি আর কিউ কি হবে? পি আর কিউ হবে ইন্টিজার, আর কিউ অবশ্যই অবশ্যই নট ইকুয়ালস টু 0। এইটা, এটাকে ইংলিশে বলবো রেশনাল নাম্বার, আর বাংলায় কি বলবো? মূলদ। ময় হস্যু না দীর্ঘ গো? মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, এটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এই যে মূলদ সংখ্যার সেট বলছি, তাহলে মূলদ সংখ্যার সেটের, মূলদ সংখ্যার যে সেট আমরা নিচ্ছি, এই মূলদ সংখ্যা নিয়েই কিন্তু অনেক কোশ্চেন আসে। হ্যাঁ, ঠিক আছে। তো আগে আমি সে এইগুলো ডিফাইন করে নিই সবগুলো, তারপরে আমরা এই মূলদ সংখ্যা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যার সেট। তাহলে মূলদ সংখ্যার সেটে সাধারণত কোন এলিমেন্ট গুলো কেমন সংখ্যা থাকবে? 2 পূর্ণ সংখ্যা, উপরেও পূর্ণ সংখ্যা, নিচেও পূর্ণ সংখ্যা থাকবে। নিচে যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে সেটা কেমন? নন জিরো। ঠিক আছে, আচ্ছা, এই মূলদ সংখ্যার অনেকগুলো ডেফিনিশন চলে। এবার এখানে অনেকগুলো কথা বলতে হয় মূলদ সংখ্যার ক্ষেত্রে, যেখানে এই পি আর কিউ এদের দুজনের মধ্যে, এরা দুজন সব থেকে লিস্ট ফর্মে থাকবে, এটা একটা, মানে এদের দুজনের সব থেকে ছোট ফর্মে, লঘিষ্ঠ ফর্মে থাকবে। লঘিষ্ঠ বলা হয় নাকি? এদের দুজনের জিসিডি 1 হবে, জিসিডি মানে গসাগু, এদের দুজনের গসাগু 1 হতে হবে, এবং এদের দুজনের সব থেকে লোয়েস্ট ফর্মে থাকবে, সব থেকে ছোট পি আর কিউ এর সব থেকে তুমি বড় অনেক টার্ম নিতে পারো, সেখান থেকে সব থেকে যেটা লিস্ট টার্ম হবে সেটাই হবে, লঘিষ্ঠ আকারে থাকবে পি আর কিউ। এগুলো আসছে পরে যখন আমরা আরো আলোচনা করব। তো এই ধরনের সংখ্যা আরো এখানে কয়েকটা ডেফিনিশন এটাও চলে তোমাদের, p/q, যেখানে p হচ্ছে ইন্টিজার আর কিউ হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটাও চলে, এটাও চলে। এবার বলতে পারবে এটা কেন চলে? কিউ কে ন্যাচারাল নাম্বার কেন দেয়? ন্যাচারাল নাম্বারে, কিন্তু কিউ তো এখানে ইন্টিজার ছিল। কেন বলতে পারবে? নেগেটিভ দিয়ে দেখো, যদি আমি এরকম একটা সংখ্যা লিখি 2/-3 লিখি, এটাও তো মূলদ সংখ্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাকে স্যাটিসফাই করছে। তাহলে সেই সংজ্ঞাকে যদি স্যাটিসফাই করে, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। কিন্তু আমরা কখনো মাইনাস নিচে রাখি না, মাইনাসটাকে সবসময় উপরে রেখে দিই। তাহলে মাইনাসটাকে যেহেতু উপরে রেখে দিই, তার জন্য সব অনেক জায়গায় দেখবে এই ডেফিনিশনটাও চলে, যেখানে পি হচ্ছে ইন্টিজার, কিউ হচ্ছে ন্যাচারাল নাম্বার। যখনই কিউ কে তুমি ন্যাচারাল নাম্বার বলে দিচ্ছ, তাহলে নট ইকুয়ালস টু 0 আর বলার দরকার নেই। অনেক বইয়ে তুমি এই ডেফিনিশনটা পেতে পারো, দেখে হয়তো ঘাবড়ে যাবে যে এই ডেফিনিশনটা কেন দেওয়া আছে। ঠিক আছে, যে এটা তো ডেফিনিশন নয়, ডেফিনিশন এটা নয়, কিন্তু এটা এটা এই যে মাইনাসটা সবসময় উপরে চলে যায় বলে আমরা এটা লিখে, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। আচ্ছা, আরো একটা কথা, না, আরেকটা জিনিস দেখো এইখানে, এই যে জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, তাই তো? ইন্টিজার্স, আমি কি ইন্টিজার্স কে রেশনাল নাম্বার বলতে পারি? ইন্টিজার্স কে রেশনাল নাম্বার বলতে পারি কি করে? দেখো এইগুলোর, আমি যদি এরকম লিখি, জেড যে সেট, জেড সেটটাকে আমি যদি এইভাবে লিখি, ধরো ডট 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 -4 -3 -1 0 1 2 3
4 ডট ডট ডট, এই যে চলতে থাকলো। ডেফিনিশন কি বলছে? ডেফিনিশন বলছে পি বাই কিউ আকারে লিখতে হবে, যেখানে কিউ 0 হওয়া যাবে না। তাহলে আমি এগুলো সবগুলোর তলায় যদি 1 দিয়ে দিই, সবগুলোর তলায় যদি 1 দিয়ে দিই, প্রত্যেকটা তলায় যদি 1 দিয়ে দিই, বলো হচ্ছে কি হচ্ছে না? ডেফিনিশনকে স্যাটিসফাই করছে তো? তাহলে ডেফিনিশনকে যদি স্যাটিসফাই করে, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে গেল, এগুলো সব মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। প্রত্যেকটা ইন্টিজার্স, এভরি ইন্টিজার্স ইজ রেশনাল নাম্বার, এভরি ইন্টিজার ইজ রেশনাল নাম্বার। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা ম্যাথামেটিক্স এর স্টুডেন্ট আছো, হয়তো একটু বোরিংও লাগতে পারে জিনিসগুলো, যে স্যার এগুলো তো আমরা জানি, ঠিক আছে, কিন্তু আমাদেরকে তো একদম জিরো থেকে স্টার্ট করতে হবে, এর মধ্যে থেকেই কোশ্চেন আসছি আমরা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এইবার কিছু, এই যে রেশনাল নাম্বার, অনেক সংখ্যা আছে যেগুলোকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাচ্ছে, কিন্তু এরকম অনেক সংখ্যা আছে যেগুলোকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাবে না। সেই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বারের ধারণা প্রথম আমাদেরকে দিয়েছিলেন, তোমরা পড়েছো, পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাসের উপপাদ্য। পাইথাগোরিয়ানসরাই প্রথম আমাদেরকে ইররেশনাল নাম্বারের কনসেপ্টটা আমাদেরকে দিয়েছিলেন। কিভাবে? ওরা যখন ওই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার প্রমাণ করে ফেললেন ওরা, যখন তখন ওরা দেখলো যে কোন ত্রিভুজের লম্ব যদি 1 ইউনিট হয়, আর লম্ব আর ভূমি যদি 1 ইউনিট হয়ে যায়, তাহলে তার অতিভুজ কত হচ্ছে বলো? অতিভুজ হচ্ছে কত? রুট ওভার অফ 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান কত? রুট ওভার অফ 2। তখন ওরা দেখলো যে এই ধরনের সংখ্যার অস্তিত্ব আছে। আমরা যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করছি, সেই সংখ্যাগুলোর বাইরেও আরো কিছু সংখ্যা আছে যেগুলো এইরকম। পরে সেগুলো চিহ্ন চিহ্ন রুট টু, আমরা হয়তো এখন রুট টু দিচ্ছি, তখন হয়তো রুট টু দেয়নি, তখন হয়তো বলছে যে এই ধরনের আরো সংখ্যা আছে, উদ্ভব হচ্ছে যে রেশনাল নাম্বার, ইন্টিজার্স আর হোল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস, এইগুলো বাদ দিয়েও আরো কিছু সংখ্যা আছে। সেই সংখ্যাটাকে পরে হয়তো ইররেশনাল নাম্বার নামকরণ করা হয়েছে, তার সিম্বল রুট টু দেওয়া হয়েছে, কিন্তু পাইথাগোরিয়ানসরাই প্রথম আমাদেরকে এইটার ধারণা দিয়েছিলেন যে এই সংখ্যাগুলোর বাইরেও আরো একটা সংখ্যা আছে, এবং সেটাকে কি বলা হয়? ইররেশনাল নাম্বারস। সেটাকে ডিনোট করা হয় কি দিয়ে? আই দিয়ে, সেট অফ অল ইররেশনাল নাম্বারস। এটাকে বাংলায় কি বলা হয়? অমূলদ সংখ্যা, তাই না? অমূলদ সংখ্যা, সেট অফ অল ইররেশনাল নাম্বারস, অমূলদ সংখ্যা। ঠিক আছে? এই অমূলদ সংখ্যার মধ্যে কারা পড়ছে? অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে রুট টু, রুট থ্রি, রুট ফাইভ, এই ধরনের। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে যে রুটের মধ্যে থাকলেই কি সেগুলো মূলদ হবে, অমূলদ হবে? রুটের মধ্যে থাকলেই কি সেগুলো মূলদ হবে? না। যেগুলো রুটে, যেগুলো স্কোয়ার করলে, যে স্কোয়ার টার্ম, নন স্কোয়ার টার্ম গুলো সব নন স্কোয়ার নয়। যেমন তুমি যদি রুটের মধ্যে 4 লেখো, তাহলে সেই রুটটার মধ্যে 4টা কি হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। রুট থেকে যে সংখ্যাগুলো রুটের বাইরে বেরিয়ে আসবে, তুমি রুটের মধ্যে যদি 9 লেখো, তাহলে কি হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। এটাকে আর মূলদ থাকলো না, অমূলদ থাকলো না। বোঝা গেল? যে সংখ্যাটা রুটের মধ্যে থেকে বেরিয়ে আসবে সেটা আর অমূলদ থাকলো না, কিন্তু যেগুলো রুটের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবে না তারা অমূলদ সংখ্যা। তুমি হয়তো বলতে পারো রুট ওভার অফ 8, এটা মূলদ না অমূলদ? এটা সম্পূর্ণভাবে রুটের বাইরে থেকে বেরিয়ে আসছে না, এটা কি হচ্ছে? এটা 2 রুট 2 হচ্ছে, এটা অমূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বার হচ্ছে। ঠিক আছে? কিন্তু এরা রুটের মধ্যে থেকে বেরিয়ে আসছে এই সংখ্যাগুলো, তাই এরা অমূলদ সংখ্যা নয়, এরা মূলদ সংখ্যা, এরা ইররেশনাল নাম্বার। বোঝা গেল? এবার অমূলদ সংখ্যা। তাহলে এই যে এতগুলো সংখ্যা আমরা আলোচনা করলাম, কি? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস, অখণ্ড সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, ইন্টিজার্স, তারপরে রেশনাল নাম্বারস, তারপরে ইররেশনাল নাম্বারস। এতগুলো সংখ্যা আমরা আলোচনা করলাম। সমস্ত সংখ্যাগুলোকে, যেমন একটা স্কুল থাকে, ধরো এক্স স্কুল, সেই স্কুলে কি থাকে? ক্লাস 5 থাকে, ক্লাস 6 থাকে, ক্লাস 7 থাকে, ক্লাস 8 থাকে, ক্লাস 9 থাকে, ক্লাস 10 থাকে, কিন্তু তারা সব স্কুলেই থাকে। তো তেমনি এই সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে একটা সেট বানানো হচ্ছে, সেটাকে নাম দেওয়া হচ্ছে আর। আর মানে কি? সেট অফ অল রিয়েল নাম্বারস, এবং সেটাকে কি বলা হচ্ছে? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সেট, সেটাকে কি বলা হচ্ছে? বাস্তব সংখ্যার সেট।
সেট অফ অল রিয়েল নাম্বার। তাহলে আমরা যদি গ্রাফ আঁকি, আমরা যদি গ্রাফ বলছি, আমরা যদি ছবি আঁকি, তাহলে প্রথমে কে হচ্ছে বলো? ন্যাচারাল নাম্বার এন। তারপরে এর সঙ্গে যদি আমরা ইউনিয়ন করে 0 করে দিই, ঠিক আছে, তাহলে হোল নাম্বারস হয়ে গেল। এইটা কি হয়ে গেল? হোল নাম্বারস হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই শোনো, ভালো করে শুনবে। আমি এইভাবে ছবি এইটা গোল করলাম, তো এটা গোল করা মানে এর মধ্যে ন্যাচারাল নাম্বারস আর 0 আছে, আর কিছু নেই কিন্তু, হ্যাঁ, এটাই বুঝবে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের হোল নাম্বারস। বুঝতে পারলে? তাহলে ন্যাচারাল নাম্বার আর 0 এটা মিলেই হচ্ছে হোল নাম্বারস। এটা মুছে দিই। এটা হয়েছে 0। আমি সেটের মধ্যে লিখলাম, সেটের মধ্যে নাও লেখা যায়, এমনি লেখা যায়, অসুবিধা নেই। এরপরে কি আসলো বলো? এরপরে আসলো ইন্টিজার জেড। নেগেটিভ গুলো আসলো হোল নাম্বারস এর সঙ্গে। কোনগুলো? -1, -2, -3, -4, এগুলো, তাই না? ডট 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 মাইনাস গুলো বাইরে। প্রথমে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, এটাকে পজিটিভ 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 ইন্টিজার্সও বলা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যাও বলা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য। শূন্য কি? শূন্য ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, ঠিক আছে, নাইদার নেগেটিভ নর পজিটিভ। তো এইগুলো হয়ে জেড হলো। এরপরে কি আসলো? এরপরে কি আসলো? কিউ, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, সেখানে কারা চলে আসলো বলো? 2 এর 3, 4 এর 5, এই ফ্র্যাকশন গুলো, ডট ডট ডট, সমস্ত ফ্র্যাকশন গুলো এখানে চলে আসলো। এবার তুমি হয়তো বলতে পারো স্যার এইগুলো তো এর মধ্যে আছে, ঠিক আছে। এবার রেশনাল নাম্বারের বাইরে যেগুলো থাকলো সেগুলো কি বলো? ইররেশনাল। কারা? √2, √3, এটা হবে না, সরি। ইররেশনালের মধ্যে তো এরা থাকবে না। এর এর বাইরে এইবার কি হবে? এর বাইরে আমি ঠিকই লিখছিলাম, এটা আর হবে। ইররেশনাল নাম্বারের সেট তো হবে না, কিউ অবধি রেশনাল নাম্বার সব এইগুলো থেকে গেল। এর বাইরে এবারে এরা কারা থাকবে? √2, √3, পাই, ই, এগুলো সব হচ্ছে ইররেশনাল নাম্বার। এইগুলো এইবার হচ্ছে রেশনাল নাম্বার। এইবার দেখো এইগুলো যে আগে যে সংখ্যাগুলো পড়েছি, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, সবগুলোই তো রেশনাল নাম্বার, মূলদ সংখ্যার মধ্যে চলে যাচ্ছে। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বাস্তব সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা আছে, বাস্তব সংখ্যার মধ্যে মূলত দুটো সংখ্যা আছে। কোন সংখ্যা? একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই দুটো সংখ্যা মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা। যেখানে মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা আবার অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কি? ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস, রেশনাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা, এগুলো মিলেই হচ্ছে আমাদের রেশনাল, সরি, রিয়েল নাম্বার। সবগুলো মিলেই হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। ওই যে এটা হচ্ছে স্কুল। এবার এর বাইরেও কিন্তু সংখ্যা আছে, সেটা হচ্ছে কাল্পনিক রাশি, সেটা তোমাদের দরকার নেই। বোঝা গেল? এই অবধি কারোর কোনো কনফিউশন আছে? থাকলে বলো, বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। একটু দাঁড়াও। আচ্ছা, এই হলো আমাদের বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার উৎপত্তি কিভাবে হলো? হিস্ট্রি অফ রিয়াল নাম্বারস, এইভাবে তোমাদের জানতেও চাইতে পারে। হ্যাঁ, ছোট্ট কোশ্চেন, মানে তোমাদের তো ভাইবার জন্য হচ্ছে না, সাবজেক্টের জন্য হচ্ছে। আচ্ছা, এইবার এই যে মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা আমরা যেটা পড়ছি, সেই মূলদ সংখ্যাটা আমরা রেশনাল নাম্বার যেটা পড়ছি, রেশনাল নাম্বার,
আমরা কি লিখছি মূলদ সংখ্যাকে? এইভাবে লিখছি, এক্স যদি আমাদের রেশনাল নাম্বার হয় বা মূলদ সংখ্যা হয়, এক্স কে আমরা কি লিখছি? পি বাই কিউ, সাচ দ্যাট পি আর কিউ হচ্ছে ইন্টিজার্স আর কিউ নট ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমাদের রেশনাল নাম্বার, মূলদ সংখ্যার ডেফিনিশন, সংজ্ঞা। ঠিক আছে? তো এই যে মূলদ সংখ্যা আমরা পড়ছি, এবার এই মূলদ সংখ্যা অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তুমি সব সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারো না। ঠিক আছে? এইখানে মূলদ সংখ্যা বলতে গেলে প্রথমে আমি যদি এইটাকে বলি 2/4, এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এটা কি মূলদ সংখ্যা হবে, তুমি কি বলবে? ইয়েস অর নো? এখন বর্তমান যে ডেফিনিশন, সেই ডেফিনিশনে দেখবে এটাকে ইকুইভ্যালেন্ট টু রেশনাল নাম্বার বলছে। 9-10 যে বই আছে, সেই 9-10 বইয়ে এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু রেশনাল নাম্বার, ডাইরেক্ট রেশনাল নাম্বার বলছে না। কেন? কারণ এটা ডেফিনিশনকে স্যাটিসফাই করছে কিন্তু ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে না। ক্রাইটেরিয়া কি? আমাদের এই যে জিসিডি পি আর কিউ এর জিসিডি কি আসতে হবে? জিসিডি অফ পি আর কিউ 1 আসতে হবে। হয়েছে? আরেকটা জিনিস আসতে হবে কি? আরেকটা জিনিস আসতে হবে এইটা, পি এন্ড কিউ আর ইন দেয়ার লিস্ট ফর্ম। পি এবং কিউ তার সব থেকে লঘিষ্ঠ আকারে থাকবে, সব থেকে ছোট ফর্মে থাকবে। দেখো এখানে পি আর কিউ কি সব থেকে ছোট আকারে আছে? নেই। এটাকে তুমি এইভাবেও তো লিখতে পারো, 1/2 লেখা যায়। এইবার এইটাকে আমরা বলবো রেশনাল নাম্বার। এইবার এইটাকে আমরা বলবো রেশনাল নাম্বার, এইটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট টু এ রেশনাল নাম্বার বলছে ডেফিনিশনে, বর্তমান যে ডেফিনিশন চলছে। হ্যাঁ, আমরা এতদিন এটাকে রেশনাল নাম্বার বলতাম না, কিন্তু এটাকে বলছে ইকুইভ্যালেন্ট টু এ রেশনাল নাম্বার। কারণ কি? রেশনাল নাম্বার হতে গেলে পি আর কিউ এর মধ্যে জিসিডি 1 হতে হবে, আরেকটা জিনিস কি হতে হবে? এদের তাদের লিস্ট ফর্মে থাকতে হবে। বোঝা গেল? এইটা হচ্ছে একটা বিরাট বড় ক্রাইটেরিয়া রেশনাল নাম্বার আমাদের চেনার, মূলদ সংখ্যা চেনার। এইবার আরো একটা জিনিস আছে মূলদ সংখ্যার, সব থেকে ভালো যেটা চেনা যাবে একটা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, যেটা হচ্ছে আমরা যদি ভগ্নাংশ করি কোনো সংখ্যাকে, আমরা যদি ধরো 2/3 করি, এটা যদি করি, হ্যাঁ, বা 4/5 এটা যদি করি, ভগ্নাংশ যদি করি, তাহলে ভগ্নাংশ করলে নিশ্চয়ই দশমিক আসবে। আসবে তো? এবার তুমি বলতে পারো স্যার দশমিক নাও তো আসতে পারে, নাও আসতে পারে, কোনো অসুবিধা নেই। তুমি হয়তো এটা করলে 10/2 করলে, এটা সমান 5 চলে আসলো, দশমিক আসলো না, দশমিকের পরে কোনো সংখ্যা আসলো না। কিন্তু দেখা যাচ্ছে এই যে এইগুলোতে আসছে, যেগুলো দশমিকের, যে সংখ্যাগুলো দশমিকের পরে আসলো না, সেগুলো তো রেশনাল মূলদ সংখ্যা হয়েই গেল, তাই নাকি? যে সংখ্যাগুলো যে সংখ্যাগুলোতে কোনো দশমিক ভগ্নাংশ আসলো না, দশমিক আসলোই না, ভাগফল মিলে গেল, সেগুলো তো রেশনাল নাম্বার হচ্ছেই। কিন্তু রেশনাল নাম্বার হওয়ার একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? আমি যদি এই সংখ্যাগুলোকে আমরা যদি দশমিকে এক্সপ্যান্ড করতে থাকি, মানে এটা যদি আমি ধরো দশমিক এরকম লিখি, জিরোর পরে কত হবে? 6 6 6 6 চলতে থাকবে, তাই না? এটা যদি আমি লিখি কত হবে? 0 পয়েন্ট কত হবে? 8 হবে। তো দেখো দুই ধরনের এক্সপ্যানশন পেলাম, পেলাম দুই ধরনের। একটা কি হচ্ছে, আর একটা জিনিস দেখো না, আরেকটা জিনিস দেখো, আমি যদি এইটা লিখি, ভালো করে খেয়াল করো, 10/7, এটা যদি করি 10/7, এটা যদি করি, এই ওটা লাইফ টাইম মার্কার। হ্যাঁ, লেখো দেখি, একটা দাগ দাও। লিখো না। নীলমাধব মন্ডল, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি তোমার মনে হয় এর মাইকটা একটু ঠিক করে বলো। হ্যাঁ স্যার বলুন। তোমার মাইক সাউন্ড আসছে, তুমি কি কিছু বলছো? না স্যার আমি কিছু বলছি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার মাইকটা একটু অফ রাখো, মানে সাউন্ড আসছে ওখান থেকে। এবার কন্টিনিউ। আচ্ছা, এইবার এইটাকে যদি আমরা
এটাকে যদি আমরা ভাগ করি কি আসছে দেখো 1, দাঁড়াও 1 পয়েন্ট কত আসছে 4, 30, তাই তো 30, তারপরে 3, 30, 2, 20, তার মানে 2, তাহলে হচ্ছে 6, 60, 8, 8 হলো, তাহলে 6 আসতে সরি 7 আসতে 56, 4, 40, 5 হয়েছে 5, 5 সাথে 35, তাহলে আবার 5, 7, 7 সাথে 49, 1, 1, তাহলে 1 যখনই চলে আসলো তখন কি হয়ে গেল আবার 1, 4, 2, 8, 5, দাঁড়াও 8, 5, 7, আবার 1, 4, 2, 8, 5, 7, so on চলতে থাকে। বুঝতে তো পারছো? কালার এইখানে আসবে। তুমি এই মোটাটা দিয়ে লেখো তাহলে কালার আসবে। হয়েছে? এইবার একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে ভালো করে খেয়াল করো, এই যে দশমিকের পরে আমি যে ভাগ করলাম, দেখো একটা সংখ্যা এসছে, ফাইনাইট ডিজিট এসছে। এখানে দেখো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা এসছে, এখানেও দেখো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা এসছে। আচ্ছা বলতে পারবে এখানে দশমিকের পরে যে সংখ্যাগুলো শেষ হবে? হবে না। এখানেও দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে শেষ হবে? হবে না। ভাষা এখানে ডিস্টার্ব করো না, পড়াচ্ছি না। ওই দেখো ওই মার্কারে যাও, ওইটাতে লেখো যাও। আচ্ছা দেখো এইবার এইটা দশমিকের পরে এই সংখ্যাগুলো শেষ হবে? হবে না। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো কোনটাকে আমি মূলদ সংখ্যা বলবো, কোনটাকে অমূলদ সংখ্যা বলবো, রেশনাল আর ইররেশনাল, কোনটাকে রেশনাল বলবো কোনটাকে ইররেশনাল বলবো, এর একটা প্রসেস আছে, বলতে পারবে কেউ? দেখো যদি কোনো একটা সংখ্যা আমরা ভগ্নাংশ এইভাবে যদি আমরা ভাগ করি, সেটা যদি টার্মিনেটিং হয়, মানে কিছু সময় পরে যদি শেষ হয়ে যায়, ভাগফল যদি মিলে যায়, তাহলে সেটা অবশ্যই অবশ্যই মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। যেমন ওই যে বললাম 10/2 5, ভাগফল মিলে গেল, তাহলে সেটা রেশনাল নাম্বার। এটাও রেশনাল নাম্বার, এটা এই যে এটা মিলে যাচ্ছে, যেটারই ভাগফল মিলে যাচ্ছে সেটা রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। এইবার এই যে দশমিকের পরে ভাগ মিলছে না, চলতেই থাকছে চলতেই থাকছে, তুমি যদি সারা জীবন এই ভাগগুলো করতে থাকো, সারা জীবন ভাগ চলতে থাকবে, কিন্তু মিলবে না। ঠিক আছে, তাহলে মিলবে না, তাহলে যদি না মেলে তাহলে এটাকে রেশনাল বলবো না ইররেশনাল বলবো, বলতে পারবে? যেগুলো আবৃত দশমিক থাকবে যদি দেখো টার্মিনেটিং মানে শেষ হয়ে যাচ্ছে, এবার যদি নন টার্মিনেটিং হয়, নন টার্মিনেটিং মানে শেষ হচ্ছে না, তাহলে রিপিট করবে। রিপিট করবে মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করবে। অনেকে বলতে পারো এটাকে আবৃত দশমিক। হ্যাঁ, আমরা কি করি এরপরে হ্যাঁ পৌনঃপুনিক ভাবে এই যে এইভাবে একটা দশমিক দিয়ে দিই, তাই না? তার মানে এই আবৃত দশমিক দেওয়া মানে কি, এরপরে সেম। এবার তুমি এখানে এখানে 6 এর পরে এখানে আবৃত দশমিক দিয়ে দাও, তাহলে সেম। ঠিক আছে, তাহলে রেশনাল নাম্বার কাদেরকে বলছি, সেই সমস্ত সংখ্যাগুলোকে রেশনাল নাম্বার বলবো যারা দশমিকের মানে যাদের ভাগফল মিলে যাবে, ভাগ করলে ভাগফল মিলে যাবে, তারা রেশনাল নাম্বার। যদি না মেলে, অসীম অবধি যদি তাদের ডেসিমাল এক্সপেনশন যেতে থাকে, ডেসিমাল এক্সপেনশন মানে কি, দশমিকের পরের সংখ্যা, দশমিকের পরের সংখ্যা যদি তার অসীম পর্যন্ত যেতে থাকে, তাহলে অসীম পর্যন্ত যেতে থাকছে যাক, কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন যদি ফলো করে, তাহলে সেটা আমরা রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে এই দুটো ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে না, তারাই ইররেশনাল নাম্বার, তারাই অমূলদ সংখ্যা। এই দুটো ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে না, তারাই অমূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বার। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া কি, তাহলে অমূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যার এইভাবে যদি আমরা ভাগ করি, ভাগ লাইফ টাইম যদি আমরা ভাগ করে যাই, ভাগ মিলবে না। ঠিক আছে, সারা জীবন যদি আমরা ভাগ করতে থাকি, ভাগ মিলবে না।
মানে এরকম দশমিকের পরের সংখ্যা, ভাগ নয়, দশমিকের পরের সংখ্যা শেষ হবে না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কথা কি হচ্ছে, সেকেন্ড কথা হচ্ছে এরকম কোনো প্যাটার্ন খুঁজে পাবো না। এই যে একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট করছে, এরকম কোনো প্যাটার্ন আমি খুঁজে পাবো না। একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট করছে, এটা এরকম কোনো নন টার্মিনেটিং, নন রিপিটিং, তাহলে সেটা হচ্ছে ইররেশনাল নাম্বার। টার্মিনেটিং আর রিপিটিং যদি হয় তাহলে রেশনাল নাম্বার। আইদার টার্মিনেটিং অর নন টার্মিনেটিং বাট রিপিটিং। বুঝতে পারছো বা ইংলিশ কথাগুলো অসুবিধা হচ্ছে না তো? টার্মিনেটিং যদি হয়, টার্মিনেটিং যদি হয় মানে শেষ হয়ে যায় যদি, তাহলে হচ্ছে রেশনাল নাম্বার। আর যদি টার্মিনেটিং না হয়, যদি শেষ যদি না হয়ে যায়, নন টার্মিনেটিং বাট রিপিটিং বা রিকারিং বলতে পারো, তাহলে সেটা রেশনাল নাম্বার। আর ইররেশনাল নাম্বার কি? নন টার্মিনেটিং, নন রিপিটিং, দুটোই নন, টার্মিনেটও হবে না আর রিপিটও করবে না। যেমন ইররেশনাল নাম্বার পাই, আমরা পাই, পাইকে বলে থাকি ইররেশনাল নাম্বার, তাই তো? অমূলদ সংখ্যা, পাইকে আমরা বলি অমূলদ সংখ্যা। কিন্তু আমরা পায়ের মান কি নিয়ে কাজ করি বলো? পায়ের মান আমরা কি নিয়ে? 22/7। এই যে 22/7, বলো তো 22/7 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? 22/7 পাই অমূলদ সংখ্যা, পাই ইররেশনাল নাম্বার, পাই ইররেশনাল নাম্বার, কিন্তু 22/7 মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। তাহলে এবার প্রশ্ন আসছে যে স্যার তাহলে পাই, পাই ইররেশনাল নাম্বার নিচ্ছেন, তাহলে পাইয়ের মান কেন 22/7 নিচ্ছেন? দেখো পাইয়ের আমরা যদি ক্যালকুলেশন করি, পাই মানে কি বলতে পারবে? পাই কি? পাই, এটাও একটা প্রশ্ন তোমাদের। পাই যেটা, পাই সেটা কি অ্যাকচুয়ালি কি? এই পাইডের প্রেজেন্টেশন দিয়েছিল তো? হ্যাঁ, হোয়াট ইজ পাই? এটা যদি একটা সার্কেল হয়, এটাকে কি বলে? পাই বৃত্ত। বৃত্তের এই চারিপাশটা যেটা ঘুরছে এটাকে কি বলে? পরিধি। আর এই বিন্দু থেকে এই বিন্দু অবধি যাচ্ছে, এটাকে কি বলে? এটা ব্যাস। তাহলে পাই হচ্ছে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। এটা কোশ্চেন দিতেই পারে। পায়ের সংজ্ঞা, পাই কাকে বলা হয়? বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, এভাবে দিতে পারে। বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের অনুপাত, এভাবে দিতে পারে। বা ব্যাস আর পরিধি উল্টে দিয়ে দিল, এটাও তোমাদের এমসিকিউ কোশ্চেন দিতেই পারে। পাই কি? পাই হচ্ছে বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের, ব্যাসের অনুপাত, সরি, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। এবার বৃত্তের পরিধি আর ব্যাসের যখন অনুপাত করা হয়, পায়ের আবিষ্কারই হয়েছে। পায়ে আবিষ্কার না হলে চাকা আবিষ্কার হতো না পৃথিবীতে, ঠিক আছে? পাই আবিষ্কারের গল্পটা জানো? প্রথমে ভারী ভারী অনেক বস্তুগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানুষ কি মাথায় নিয়ে যেত, ঘাড়ে নিয়ে যেত, কিন্তু অনেক অনেক প্রচুর জিনিস নিয়ে যাবে কি করে? তখন নিয়ে যাওয়ার জন্য ওরা গাড়ি তৈরি করে। এবার গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য তারা চাকা বানানোর চেষ্টা করে। তো চাকা বানাতে গিয়ে চাকার এক্সাক্ট শেপ আসছিল না। তো চাকার এক্সাক্ট শেপ কারোর চতুর্ভুজের মতন হচ্ছে, কারোর আয়তক্ষেত্রের মতন হচ্ছে, কারোর পঞ্চভুজ, ষড়ভুজ, এইভাবে বানাচ্ছে, কিন্তু ঠিকঠাক চাকার শেপ আসছে না। তখন একজন ম্যাথামেটিশিয়ান কি করেন, যে বৃত্তের পরিধি আর ব্যাসের যখন অনুপাত বের করেন, তখন দেখেন যে পায়ের সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, চাকা তৈরি হয়ে যাচ্ছে। পাই আবিষ্কার হয়েছিল বলে পৃথিবীতে চাকা আবিষ্কার হয়েছিল, এবং চাকা আবিষ্কারের ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি এত কিছু। আজকে যদি পায়ের আবিষ্কার যদি না হতো, চাকার আবিষ্কার হতো না, আর সবকিছু এত সহজলভ্য হতো না আমাদের কাছে। বুঝতে পেরেছো? তাহলে পায়ের কত গুরুত্ব বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এইবার এই বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত যখন করা হয়, এই যে এটা একটা বৃত্ত, এর পরিধি আর ব্যাসের যখন অনুপাত করা হয়, তখন 3.14 এই তিনটে সংখ্যা মিলে যাচ্ছে। এই 3.14, এরপরে আরো অনেক সংখ্যা আছে, সেগুলো আমি পরে যাচ্ছি, সেসব সংখ্যা আমার দরকারও নেই এই মুহূর্তে। 3.14 এর পরে অনেক সংখ্যা আছে, ঠিক আছে? তো এই 3.14 আর 22/7কে ক্যালকুলেশন করো, দেখো 3.14ই আসছে, তারপরে আরো আসছে। তো এই সংখ্যাটা আর এই বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত যখন করছি, তখন 3.14 আসছে। বোঝা গেল? তো নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেশন করার জন্য, আমরা যখন ক্যালকুলেশন করছি, ম্যাথ করছি, অঙ্ক করছি, তখন আমরা এই ভ্যালুটা নিয়ে কাজ করছি। ওটা পায়ের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু 22/7, কিন্তু 22/7 পায়ের এক্সাক্ট ভ্যালু নয়। তোমাকে বলতেও পারে পায়ের, তোমাকে এভাবে কোশ্চেনও করতে পারে, পায়ের এক্সাক্ট ভ্যালু
বলে 1 নাম্বার দিয়ে বলতে পারে 3.14, 2 নাম্বার দিয়ে আরো হয়তো দুটো তিনটে ডিজিট দিয়ে দিল, আর 4 নাম্বার দিয়ে দিল ক্যান নট বি ডিফাইন্ড। এখন এবার পাই আবার আরেকটা জিনিস কি জানো তো, পাই ধ্রুবক, অনুপাত্য, কিন্তু এমন ধ্রুবক যার ভ্যালু এখন অব্দি এক্সাক্ট ভ্যালু এখন অব্দি বের করা যায়নি। বুঝতে পারছো বিষয়টা? তো এইগুলো এই জিনিসগুলো জানতে হবে ম্যাথামেটিক্সের স্টুডেন্ট হতে গেলে। তাহলে পায়ের মান 22/7 নিচ্ছি, 22/7 কিন্তু মূলদ সংখ্যা। তাহলে পায়ের মান কেন আমরা 22/7 নিচ্ছি? অঙ্ক করার জন্য, ক্যালকুলেশন করার জন্য। হ্যাঁ, পাই হচ্ছে মূলদ সংখ্যা নয়, পাই নিজে অমূলদ সংখ্যা, কিন্তু পায়ের ভ্যালু 22/7 নিয়ে কাজ করছি আমরা। এইবার এই যে 22/7 যদি আমরা ভাগ করি, ভাগ করো তো কত আসছে 22/7? কত আসছে? 3 কত আসলো এক্ষুনি? 1.4, তারপরে কত? 7-এর 10, 10/7 করলাম, 3 এই যে 142857, 142857, আবার আসবে 142857, 142857, 142857 and so on, এভাবে চলতে থাকে। এটা হচ্ছে 22/7, তাই নাকি? এটা হবে না? আমি 22কে ভাগ করো 7 দিয়ে, এই তো 1 চলে আসলো, দশমিক দিয়ে 0 নিলাম, ভাগটা তো এক্ষুনি করলাম। ঠিক আছে, তাহলে এই দেখো একটা নির্দিষ্ট সংখ্যা পরপর পরপর কি হচ্ছে, রিপিট করছে, অসীম চলতে থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর একটা প্যাটার্ন ফলো করছে। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটা ফলো করার জন্য 22/7 কি আমি অমূলদ সংখ্যা বলতে পারবো, ইররেশনাল নাম্বার বলতে পারবো? পারবো না। পাই অমূলদ সংখ্যা নয়, পাই ইররেশনাল তাই সরি, 22/7 অমূলদ, 22/7 মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, অমূলদ সংখ্যা হচ্ছে না, কিন্তু পাই অমূলদ সংখ্যা। পায়ের আজ অব্দি আমরা যতটুকু জানি এই দশমিকের পরে 12 ট্রিলিয়ন, 12 ট্রিলিয়ন ডিজিট অব্দি ক্যালকুলেশন করা হয়েছে, কিন্তু পাই এখন পর্যন্ত কোনো প্যাটার্ন এখন পর্যন্ত ফলো করেনি। ঠিক আছে, 12 ট্রিলিয়ন সুপার কম্পিউটার দ্বারাও পায়ের এই দশমিকের পরের সংখ্যা ক্যালকুলেট করা হয়েছে 12 ট্রিলিয়ন ডিজিট পর্যন্ত, 12 ট্রিলিয়ন ডেসিমাল এক্সপেনশন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পায়ের কোনো প্যাটার্ন ফলো করেনি। লাস্ট আপডেট আমি যতটুকু জানি, এরপরে আর কোনো আপডেট আছে কিনা আমার জানা নেই। হয়েছে? বোঝা গেল তাহলে মূলদ আর অমূলদের মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্যটা কোথায়? তাহলে কেবলমাত্র সংজ্ঞা দিয়েই হবে না, এটাও একটা তোমার মূলদ অমূলদের মধ্যে পার্থক্য বের করার কি। এইবার তোমাদের যেটা কোশ্চেন দেয়, এই দেখো এখান থেকে একটা কোশ্চেন দেয়, তোমাকে বলবে এই যে 22/7 পায়ের ভ্যালু 22/7, এর দশমিকের পরে 25তম সংখ্যাটা কত হবে, 25th টার্ম। এটা মনে হয় এসেওছে কোন একটা সালে, হ্যাঁ টেট পরীক্ষায় কোন একটা সালে এসেছে। পাই প্রাইমারি টেট আসতে পারে, তাহলে কোন একটা টেটে এসেছে যে 25তম পদ কোনটা হবে, 25th টার্ম, 22/7 পাইয়ের, বা পাইয়ের বললে হবে না, ওখানে বলে দেবে যে পাইকে যদি আমরা 22/7 ধরে নিই, তাহলে তার 25তম পদ কত হবে দশমিকের পরে। হ্যাঁ বলো। দেখো কি করে বলবে, ভালো করে খেয়াল করো, এই যে প্যাটার্ন যেটা ফলো করছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্যাটার্নে কটা করে সংখ্যা আছে, 6টা, তাহলে 4 6 24, তাহলে এটা হয়ে গেল 24, আর এখানে আবার 1 দিয়ে শুরু হবে, তাহলে 25th টার্ম কত হবে, 25th টার্ম 1 হবে।
আমি ডেসিমাল এক্সপেনশন বলেছি, দশমিকের পরের। কোশ্চেনটা তুমি ভালো করে শোনোনি। আমি দশমিকের পরের কত 25তম পদ বলেছি। কোশ্চেনটা থাকলে ওইভাবেই থাকবে, আর না বললে তুমি একটা অ্যাড করে দেবে। এইভাবে তুমি এটা 24, এখানে 25 নম্বরে গেলে 25 পর্যন্ত গেলে এবার এইটাকে বাদ দিয়ে দেবে, একটা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা বলো তো 54তম পদ। এখনো আমি তো সন্ধ্যাবেলা অব্দি পড়াবো। 7 স্যার, হ্যাঁ 7 7। তোমাকে তো আসতে মানা করলাম, যাও তুমি চলে যাও, যাও চলে যাও। তোমার জন্য সবার কত ডিস্টার্ব হচ্ছে পড়ার। আচ্ছা 54 টার্ম কি বললে? 7। হ্যাঁ 7, গুড, মিলে যাচ্ছে। 6 9 54। বলো 46তম 46তম পদ। আর 8 হবে। প্রথমেই যেটা 46 যখন বলবো 6 দিয়ে ভাগ করবে, কিন্তু সবগুলোই আমি দশমিকের পরের বলছি। হ্যাঁ 46 তাহলে 6 দিয়ে ভাগ করবে, তাহলে 6 7 42, 4 অবশিষ্ট থাকলো। তাহলে 4 কোনটা হচ্ছে? 1 2 3 4 এইটা। 8 7। আচ্ছা আমি যদি দশমিকটা বাদ না দিয়ে বলি 22-এর সাথে 46তম পদ কি হবে? তাহলে তার আগেরটা হয়ে যাবে, তাই না? আমি দশমিকের পরে 46তম পদটা বের করব। আমাকে যদি দশমিকের পরের না বলে, আমাকে যদি 22-এর সাথে 46তম পদটা বের করতে বলে, আমাকে যদি বলে যে 22-এর সাথে 46তম পদটা বের করো, তাহলে তুমি কি করবে? দশমিকের পরের 46তম পদটা বের করবে। এবার এখানে যেহেতু একটা আছে, তার আগে নিয়ে চলে আসবে। তাই পরীক্ষার হলে কোশ্চেনটা ভালো করে পড়বে। হ্যাঁ আমরা কোশ্চেন প্র্যাকটিস করে গেলাম দশমিকের পরে, প্র্যাকটিস করে গেলাম যে দশমিকের পরের গুলো প্র্যাকটিস করে গেলাম, আর আসলো এটা দিয়ে পরীক্ষার হলে কি হচ্ছে, অ্যান্সার করে দিয়ে চলে আসলাম 8 দিয়ে, লাস্টে অ্যান্সার কি মিলছে না। যা কি হলো স্যার, আমি তো নন এমটিটা পড়িনি। 2 to the power 4 এর নাম্বার অফ সাবসেটস, না ওখানে বলে দিয়েছিল যেটা এরকম 1 2 3 4 চারটে এলিমেন্ট আছে, এর নন এমটি প্রপার সাবসেট কত হবে বলেছিল কোশ্চেন। এবার সবাই 15টা লিখেছে। একদম এটা ভুল হবে আমি বলেও দিই, এবং এই কোশ্চেনটা নিয়েই ডিসকাস করেছিলাম যে নন এমটি প্রপার যদি বলে, যদি অনলি প্রপার বলে তাহলে 15টা হবে, আর নন এমটি বলে দিয়েছে তার মানে তো 5 বাদ চলে যাচ্ছে। তাহলে স্যার নন এমটিটা দেখিনি, কোশ্চেনের অ্যান্সার ভুল হয়েছে। কি হবে ভুল হলে বলো, কিছু করার আছে? 1 নাম্বার পেলে না, তোমার কাট অফ দেখা যাচ্ছে তুমি 45 পেয়েছো, কাট অফ 44। তুমি 44 পেয়েছো, কাট অফ 45। কি হবে? মনে হবে যেন দেওয়ালে মাথাটা ঠুকি, তাই না? তো এইটাই পরীক্ষার এখানেও ঠিক তাই। আপার প্রাইমারি টেট 90 পাস করতে হবে, তুমি 89 পেয়েছো। এই কোশ্চেনটা যদি ঠিক করতাম তাহলে আমার ঠিক হয়ে যেত। হ্যাঁ তাই কোশ্চেন পড়ে অ্যান্সার করতে হয়, একবার নয়, দুবার নয়, 3বার পড়তে হয় দরকার হলে। কি হয় বলতো, পরীক্ষার হলে যেটা সব থেকে বেশি ভুল হয় ছেলে মেয়েদের, আমরা কোশ্চেন যখন ফার্স্ট টাইম পড়ি বেশ দ্রুত গতিতে পড়ার চেষ্টা করি। ফার্স্ট টাইমে কোশ্চেনটা ভালোভাবে আমার চোখে বা মনে গাঁথে না অনেক সময়, যে সেকেন্ড টাইম পড়লে কি হয়, টার্মগুলো আর একবার পড়া হয়ে যায়। ঠিক আছে ওইটা। এবং আমি অপশনও বলে দিয়েছিলাম, যদি তোমার 15 অপশন না থাকে তাহলে 14 অ্যান্সার করবে, আর যদি 15 অপশন থাকে তাহলে অবশ্যই 15 অপশন দেবে, সবগুলোই বলেছিলাম। তো যাই হোক, পরীক্ষায় অ্যান্সার দেওয়ার সময় সবসময় চোখ কান খোলা রাখবে। হুম আচ্ছা তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার মধ্যে বেসিক পার্থক্য বোঝা গেল। পাই হচ্ছে অমূলদ সংখ্যা। হ্যাঁ এইবার এছাড়াও আরো কিছু সংখ্যা আছে আমাদের, বলতে পারবে এই সংখ্যাগুলোর বাইরে আরো কিছু সংখ্যা আছে। একটা আছে ইভেন নাম্বার, মানে কি জোড় সংখ্যা। বলো জোড় সংখ্যা কারা? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাকেই ইভেন নাম্বার বলা হয়, জোড় সংখ্যা বলা হয়। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারবে সেটাই জোড় সংখ্যা, ইভেন নাম্বার। ঠিক আছে,
তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করা যায়, যায়। 0 ইভেন না অড? 0 ইভেন না অড? 0 জোড় সংখ্যা, আর অড নাম্বার, অড নাম্বার কাকে বলা হয়? অড নাম্বার বিজোড় সংখ্যা, যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না তাকেই অড নাম্বার বলা হয়, বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তারা জোড় সংখ্যা, যাকে 2 দিয়ে ভাগ করা যায় না তারা বিজোড় সংখ্যা, অড নাম্বার, ইভেন নাম্বার। তাহলে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তারাই ইভেন নাম্বার, জোড় সংখ্যা। তাহলে 0 ইভেন নাম্বার না অড নাম্বার? 0 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 0 ইভেন নাম্বার। ঠিক আছে, আচ্ছা, অনেকে তো বলতে পারো 0 কে অড নাম্বারও তো বলতে পারো, 0 কে 3 দিয়েও তো ভাগ করা যায়, 5 দিয়েও তো ভাগ করা যায়। হ্যাঁ, সংজ্ঞা যেটা বলে আমরা সেটাই মেনে চলবো, ম্যাথামেটিক্সের রুলসই হচ্ছে তাই, যে যেটা বলে সেটাই করতে হবে। তাহলে তুমি এখানে 30 কে আমি 30, এটাকে জোড় সংখ্যা বলবো না বিজোড় সংখ্যা বলবো বলো? এটাকে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। তাহলে এটা তো সবই হয়ে যাচ্ছে, জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু সেটা নয়, সংজ্ঞা বলছে 2 দিয়ে ভাগ করতে পারছো কিনা, ব্যাস। তাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর তোমার কোথাও তাকানোর দরকার নেই। তুমি 2 দিয়ে ভাগ করতে পারছো, ইভেন নাম্বার, জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করতে পারছো না, সেটা অড নাম্বার, বিজোড় সংখ্যা। ঠিক আছে, আর কিছু তাকানোর দরকার নেই তোমার। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে কি? মৌলিক সংখ্যা না? যাক, বাংলাগুলো একটু একটু পারছি তাও সংখ্যাগুলো। মৌলিক সংখ্যা কাকে বলা হয়? প্রাইম নাম্বার কাকে বলা হয়? যার কেবলমাত্র দুটোই ফ্যাক্টর থাকে, কে? 1 আর নিজে। যদি পি একটা সংখ্যা, পি কে আমরা প্রাইম নাম্বার বলবো কখন? যদি পি কে 1 দিয়ে ভাগ করা যায়, আর সেই পি দিয়েই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে প্রাইম নাম্বার কারা? আবার অবশ্যই পি এর ভ্যালু অবশ্যই গ্রেটার দ্যান 1 হতে হবে। সেই সমস্ত সংখ্যা প্রাইম যারা 1 এর থেকে বড় হবে, এবং সেই সংখ্যাগুলোকে 1 দিয়ে এবং সেই সংখ্যাটা দিয়েই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল? অবশ্যই। এবং 1 কে আমরা কিন্তু প্রাইম নাম্বার বলবো না, 1 এর থেকে বড় হবে। আর একটা নাম্বার হচ্ছে কি? কম্পোজিট। আচ্ছা, প্রাইম নাম্বার কারা বলো? 2, 3, 5, 7, 11 এগুলো চলতে থাকছে। আচ্ছা, এবার প্রাইম নাম্বার গুলো, আমরা যে প্রাইম নাম্বার গুলো আলোচনা করছি সেগুলো দেখো, সবগুলোই কিন্তু অড, কেবলমাত্র একটাই ইভেন, 2। তাহলে 2 হচ্ছে একমাত্র ইভেন প্রাইম নাম্বার। হ্যাঁ, এটাও এসেছিল। আচ্ছা, ভালো। তাহলে অনলি দেয়ার ইজ অনলি ওয়ান প্রাইম নাম্বার, পৃথিবী ইভেন প্রাইম নাম্বার। পৃথিবীতে একমাত্র একটাই জোড় প্রাইম নাম্বার আছে, মৌলিক সংখ্যা আছে, কে? 2। ঠিক আছে। আচ্ছা, কারোর যদি বাংলা টার্ম অসুবিধা হয়? হ্যাঁ, ওয়ান হচ্ছে কম্পোজিট নাম্বার। কারা? যারা প্রাইম নয় তারাই কম্পোজিট, কিন্তু সেখানেও এটা যদি কিউ হয় অবশ্যই কিউ গ্রেটার দ্যান 1। ঠিক আছে, 1টাকে নিয়েই কোশ্চেন হয়, বলে দিচ্ছি। আচ্ছা, এটা মানে যৌগিক সংখ্যা না? এখানেও কিন্তু এই যে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার, মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যার মধ্যে অবশ্যই দুটো একের থেকে বড় সংখ্যা নেব, এককে নেব না, একের থেকে বড় সংখ্যা, সেটা প্রাইম আর কম্পোজিট হবে, সেটা মৌলিক হবে না যৌগিক হবে। যদি সেই সংখ্যাটাকে প্রাইম যদি না হয় তাহলেই সেটা কম্পোজিট। যে সংখ্যাটা প্রাইম নয় সেটাই কম্পোজিট, আর যে সংখ্যাটা প্রাইম সে তো প্রাইম হয়েই গেল। ঠিক আছে, প্রাইমের ক্ষেত্রেও সংখ্যাটাকে একের থেকে বড় হতে হবে, কম্পোজিটের ক্ষেত্রেও একের থেকে বড় হতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে ওয়ানটাকে আমরা কি বলবো? 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট। 1 মৌলিকও নয়, যৌগিকও নয়। 1 কে আমরা মৌলিক সংখ্যাও বলবো না, 1 কে আমরা যৌগিক সংখ্যাও বলবো না। বোঝা গেল? তাহলে 1 কে আমরা কি বলবো? 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট। 1 মৌলিক সংখ্যাও নয়,
যৌগিক সংখ্যা নয়। আচ্ছা, এই যে নাম্বারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই নাম্বারগুলো কোথায় আছে বলো তো? এগুলো কোথায় আছে? এগুলো সব জেডে আছে। আচ্ছা, এখানে আমার প্রশ্ন হচ্ছে -4 অড না ইভেন? ইভেন। -4 কে ইভেন বলা যাবে? কেন বলা যাবে? 2 দিয়ে ডিভাইড করা যাবে, 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, -6 ইভেন নাম্বার, 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, -5 অড না ইভেন? অড, 2 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, অনেকেই ভাবতে পারো যে এইগুলোর মধ্যে সব ন্যাচারাল নাম্বার, তুমি যেটা বলেছিলে, বিপাশা বললো যে সব ন্যাচারাল নাম্বারসই থাকবে। না, ন্যাচারাল নাম্বারস না, এর মধ্যে ইন্টিজার্স, ইন্টিজার্সের ডিবি, ইন্টিজার্সের কে আবার যদি আমরা ভাঙি, এতগুলো দিতে ভাঙা যায়। ঠিক আছে, ইন্টিজার্সের মধ্যে ইভেন নাম্বার আছে, অড নাম্বার আছে, হ্যাঁ, প্রাইম নাম্বার আছে, আর কম্পোজিট নাম্বার আছে। টেবিল বানাতে পারো তোমরা, হ্যাঁ, এইভাবে তোমরা এইভাবে টেবিল বানাতে পারো। প্রথমে ইংরেজিতে যদি লিখি ইন্টিজার্স হবে, ঠিক আছে, দিয়ে এইভাবে তুমি ই করতে পারো। জাস্ট বলছি ইভেন নাম্বার, আর এখানে লিখতে পারো অড নাম্বার। হয়েছে? তারপরে অডের মধ্যে আবার কি আছে? প্রাইম নাম্বার। হ্যাঁ, ওইটাই আমি একটু ই করছি, থামো। এরকম আসবে, আর এর মধ্যে প্রাইম নাম্বার যাবে। আমি করছি, আদৌ যে এটা হবে কিনা, মানে এর মধ্যে একটাই তো আছে, প্রাইম নাম্বার 2। অসুবিধা কোথায় বলো? ভুল কি হয়েছে নাকি? ভুল হয়েছে নাকি? ইভেন নাম্বারের মধ্যেও কম্পোজিট নাম্বার আছে, অড নাম্বারের মধ্যেও কম্পোজিট নাম্বার আছে, আর ইভেনের মধ্যে প্রাইম নাম্বার একটাই আছে, আর অডের মধ্যে প্রাইম অসংখ্য আছে। বোঝা গেল? এভাবেও তোমরা ই করতে পারো, ক্লাসিফিকেশন করতে পারো। ঠিক আছে, আচ্ছা বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে। তোমাদের কারোর কাছে কোশ্চেন আছে? একটা দুটো কোশ্চেন আলোচনা করা হতো তাহলে। কিসের বই ওটা? প্রথমেই নাম্বার সিস্টেম আছে না? বাহ, এইগুলো এগুলো কঠিন হয়ে যাচ্ছে, এই ধরনের কোশ্চেন থাকবে না। এখানে যে কোশ্চেন গুলো আছে, এগুলো আমার মনে হচ্ছে একটু কঠিনই হয়ে যাচ্ছে। করেছো? আচ্ছা, করো। আচ্ছা, আর কি থাকলো নাম্বারের মধ্যে বলো দেখি আমাদের। ভালো, বইটা ভালো, নিঃসন্দেহে ভালো, মানে কম্পিটিটিভের জন্য ভালো, কিন্তু আপার প্রাইমারি টেটে ওইগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, ওই কোশ্চেন গুলো।
ওই ধরনের কোশ্চেন হয়তো আসবে ওর মধ্যে থেকেই হয়তো আসবে, কিন্তু ওর মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, ওগুলো একটু লেভেলটা হাই হয়ে যাচ্ছে কোশ্চেনের। আচ্ছা, কোনো সংখ্যা আমরা প্রাইম না কম্পোজিট বুঝবো কি করে? কোনো সংখ্যা প্রাইম না কম্পোজিট বুঝবো কি করে? আমি বললাম যে প্রাইম আর কম্পোজিট আমরা বুঝবো কি করে যে এই সংখ্যাটা প্রাইম আর এই সংখ্যাটা কম্পোজিট? গুড, ভেরি গুড। এটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ধরো তুমি 57 এই একটা সংখ্যা, এটা প্রাইম হবে না কম্পোজিট হবে, সেটা তুমি চেক করবে কি করে? তাহলে তুমি 57 থেকে ছোট যে প্রাইম নাম্বার, 57 থেকে ছোট যে প্রাইম নাম্বার সেগুলো দিয়ে ভাগ করবে। যদি ভাগ হয়ে যায় তাহলে সেটা আর প্রাইম হলো না। যদি 57 থেকে ছোট যে প্রাইম নাম্বার সেগুলো দিয়ে যদি ভাগ করে না হয় তাহলে এটা প্রাইম নাম্বার। বোঝা গেল? যেমন 57 দেখো 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে না? এই 57 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তো, তাহলে এটা প্রাইম হচ্ছে না। তুমি 31 এটা প্রাইম হচ্ছে কিনা চেক করো। 31 থেকে ছোট প্রাইম সংখ্যা কে? 3 না 2, 3, 5, 7, 11, 13, 17, 19, তারপরে 23। এই হ্যাঁ, এগুলো এটাও ভালো কথা। এটা 2, 3, 5 দেখলে, 2, 3, 5 দেখার পর 5-এর স্কোয়ার হচ্ছে 25 আর 7-এর স্কোয়ার হচ্ছে 49। এদের দুজনের মিডিলে আছে 31। 5 দিয়েও ডিভিজিবল নয়, 7 দিয়েও ডিভিজিবল নয়, আর দরকার নেই তোমার। ঠিক আছে, তাহলে এটা প্রাইম। এগুলো প্রসেস আছে, আরো অঙ্ক করলে আমাদের আলোচনার মাধ্যমে বেরোবে। তো এটাও একটা বিষয়। এই যে 23-এর পরে কে আছে গো? 23-এর পরে 25, 26, 27, 28, 29, এগুলো কোনগুলো দ্বারা যদি ডিভিজিবল না হয় তাহলে ওটা প্রাইম নাম্বার। এভাবেও চেক করা হয়। ঠিক আছে, বোঝা গেল? এটা তোমরা নাম্বার সিস্টেমে একটা জিনিস পড়েছিলে, সিভ অফ এরাটোস্থেনিস নাকি, প্রাইম নাম্বার গুলোকে ছেকে বের করা, এগুলো। যাই হোক, তো এই হচ্ছে নাম্বার সিস্টেমে আমরা আজকে যেটা বেসিক জানলাম। এখানে আমরা যেটা শিখলাম সেটা কি, ওই 1 থেকে 100 পর্যন্ত লেখা দিয়ে এগুলোকে বাদ দিয়ে দাও। ওটাকে বলা হচ্ছে সিভ অফ এরাটোস্থেনিস। ওটা কি হচ্ছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো 1, 2 এইভাবে লিখছো তো, দিয়ে 1, 2 লিখলো, 2 এর পরে 3, 3 এর পরে 4, যে সংখ্যাগুলো এই 2 দিয়ে ডিভিজিবল সেগুলোকে কেটে দাও, তারপরে 3 দিয়ে ডিভিজিবল কেটে দাও, 5 দিয়ে ডিভিজিবল কেটে দাও, এইভাবে সব সংখ্যাগুলোকে কাটতে থাকে, কেটে দাও, তাহলে লাস্টের যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেগুলোই হচ্ছে প্রাইম। ওকে বলা হচ্ছে সিভ অফ এরাটোস্থেনিস। ওই প্রসেসটা এখানে বললাম আমি তোমাদের। ঠিক আছে, তো আমরা কতগুলো সংখ্যা আছে, সংখ্যা কোন কোন জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, নেক্সট দিন আমরা আরো এই জিনিসের উপরে আরো কিছু অ্যাপ্লিকেশনে যাব, অঙ্কে যাব। বোঝা গেল? ঠিক আছে, থাক তাহলে আজকে নাকি। ঠিক আছে, তোমরা কেউ কিছু বলবে অনলাইনে যারা আছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা।